এক্স প্রোভাইড এবং প্রোভাইড সাব আমরা এটার উপরে অলরেডি একটা ক্লাস শেষ করছি, যেখানে আমাদের পানির যে ধর্ম গুণ প্রপার্টিজ সেগুলো আমরা পড়ছিলাম। আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব, সান্দ্রতা, বৈশ্বিকতা। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 1.5। 1.5-এ আমাদের আছে চাপ, চাপের তীব্রতা, প্রেসার হেড এবং স্ট্যাটিক হেড। এই সংখ্যাগুলো আমরা এখন শিখব। চাপ বলতে আমরা বুঝি যে একটা জিনিস মেশিন দিয়ে প্রেসার দিতে পারে, আমি হাত দিয়ে দিতে পারি, তাই না? বা কোনো একটা ওয়েট দিয়ে দিতে পারি, এটা হচ্ছে চাপ। আমাদের এখানে যে চাপটা আলোচনা করছে পানির চাপ। পানির চাপ বিভিন্নভাবে হতে পারে, অত কিছু না চিন্তা না করে আমরা এখানে লিকুইডের যে প্রেসারটা, এটা লিকুইড তোমার পানি হতে পারে বা আদার্স লিকুইড হতে পারে। মূল আলোচনা হচ্ছে পানি নিয়ে হচ্ছে আলোচনা। তো এই চাপটা একটা পাত্রের উপরে, এটা পাত্র, এই পাত্রের ভিতরে যদি আমরা ওদেরকে সরিয়ে দেবো, তো এখানে বলতে চাই পাত্রে আমরা এরকম ধরে পানি রাখি, তাহলে এই পাত্রে তুমি খেয়াল করো, আমি এখানে একটা ট্যাপ বসাই, তাই না? বলতে এখানে একটা ট্যাপ বসাই, তাহলে পানি কোন ট্যাপ দিয়ে জল পড়বে? কেন পড়বে? কারণ চাপ বেশি। এটা তো সহজে বুঝবে, তাই না? যে একটা দোতলার উপরে ট্যাঙ্ক বসায় না, পাঁচতলার উপরে ট্যাঙ্ক বসাইলে নিচতলায় পানির প্রেসার তো দুইটা দুই রকম। আর আমরা যত উপরে ট্যাঙ্কে বসাবো, নিচতলায় পানির প্রেসার তত বাড়বে। বুঝতে পারছেন? জি স্যার। তো এই যে এই পানির যে হাইটটা, এই যে হাইট, এটাকে আমরা বড় হাতের এইচ বা ছোট হাতের এইচ যাই বলি, পানির হাইটটা তোমার যত বাড়বে চাপ তত বাড়বে। এটা তো আমরা একমত নাকি? পাত্র চিকন হলো বা মোটা হলো এটা কিন্তু মিন করে না, করে? আমি একটা বিশাল পাত্র বানাইলাম, মনে করেন একটা পাত্র একটা বানাইলাম এরকম বিশাল, দুইটারই তোমার হাইট সেম। এটার হাইট, এটা মনে করো 3 মিটার, এটাও 3 মিটার। এখানে ট্যাপ লাগালে আর এখানেও ট্যাপ লাগালে দুটার স্পিড কি আলাদা হবে না সেম হবে? সেম হবে না? তার মানে পানির চাপটা তোমার পাত্রের আকারের উপর নির্ভর করে না। চাপটা পানির আকারের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে জি স্যার, পানির পরিমাণ না, উচ্চতা। পরিমাণ তো এটাই বেশি, ওটা বেশি না। পরিমাণ বলতে তো পুরো জিনিসটাকে বুঝতে, আমরা তো বলছি যে পানির হাইট আমার যত বাড়বে তত তার প্রেসার বাড়বে, ঠিক আছে? পানির চাপ বাড়বে, তাহলে চাপ আর চাপের তীব্রতা এই দুইটা আলাদা জিনিস। চাপের তীব্রতা আর হচ্ছে চাপ। আমরা প্রথমে এসেছে তোমার চাপের তীব্রতা। এটাকে রো দ্বারা প্রকাশ করা হয় বা ছোট পি, যাই হোক, চাপের তীব্রতা যেটা রো। চাপের তীব্রতা বলতে বোঝাচ্ছে ইন্টেন্সিটি
প্রেশার, এটা তো লিখতে হবে, তো খাতা কলম ডিসি লেখার কোনো বিষয় না। যারা করা আছে এগুলো খাতা মধ্যে থাকতে হবে। চাপের তীব্রতায় আমরা বুঝাচ্ছি যে একক ক্ষেত্রের উপরে যে চাপটা দেবে, যে বলটা দেবে, এটা চাপের তীব্রতা। ক্ষেত্র আছে 1, বুঝতে পারছি? আগে যারা বলছিলাম একক আয়তন বলছিলাম না, স্পেসিফিক গ্র্যাভিটি বা একক আয়তনের ক্ষেত্রে ঘনত্ব বলেছিলাম, তাই না? পানির ঘনত্ব মানে কি একক আয়তনে যতটুকু পানি থাকবে সেটাই তার ঘনত্ব, ওয়েটটা পাওয়া যাবে। আর চাপের তীব্রতা আছে একক ক্ষেত্রফল, আয়তন না, কথাটা পার্থক্য বুঝতে হবে। ঘনত্বের ক্ষেত্রে ছিল একক আয়তন, আর এখানে হবে একক ক্ষেত্রফল, শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থতার এখানে প্রয়োজন নেই, ঠিক আছে? একক ক্ষেত্রফলের উপরে তোমার যতটুকু বল কাজ করবে সেটা হচ্ছে তোমার চাপের তীব্রতা। তার মানে এখানে এটার এই চাপের তীব্রতা হবে বল বাই ক্ষেত্রফল। এখন বলের একক যদি তোমার কেজি হয় আর যদি মিটার স্কয়ার হয় ক্ষেত্রফল, এটা কি হবে? কেজি পার বর্গ মিটার, অথবা তোমার এটা কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তাই না? আগে ছিল ঘনমিটার, ঘনত্বের ক্ষেত্রে লিখতেছিলাম কি ঘনমিটার, ঘন সেন্টিমিটার, ঘন ফিট, তাই না? আর এখানে স্কয়ার, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ফিট, বর্গ ইঞ্চি, যাই হয় সব হবে তোমার বর্গ। শুধুমাত্র দুইটা মান, দৈর্ঘ্য এবং প্রস্থ, অথবা দৈর্ঘ্য প্রস্থতা যাই হোক দুইটা মান ভ্যালু হবে দুইটা। এটা হচ্ছে তোমার চাপের তীব্রতা। আর চাপ হচ্ছে তোমার একটা ক্ষেত্রের উপরে যত বল কাজ করবে সেটা হচ্ছে তোমার চাপ। একটা সাইড বুঝতে পারছি, এই পুরা তলদেশের উপরে যতটুকু বল কাজ করবে সেটা হচ্ছে তোমার চাপ। তার মানে এই চাপের তীব্রতাকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে তোমার এটা চাপ পাওয়া যাবে। তো এটা শুধুমাত্র কেজি হবে, বুঝতে পারছি? আমরা যখন এরিয়া দ্বারা গুণ করি তাহলে এই এরিয়া এই বর্গ মিটার কাটা চলে যাচ্ছে না? জি স্যার। রো ছিল তোমার এখানে ছিল কেজি পার মিটার স্কয়ার, আর এরিয়া কত? মিটার স্কয়ার, তাই না? জি। এটা কাটা গেলে কি হয়? কেজি। জি স্যার। তার মানে এরিয়া এখন আমি যে রুমের ভিতরে আছি, রুমের দৈর্ঘ্যের মধ্যে পুরো পানিটি ভর্তি করা হয়, তাহলে পুরো জায়গায় কত বল কাজ করছে পুরো ফ্লোরে, তাহলে পুরো ফ্লোরের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু তার প্রেসার তীব্রতা পাওয়া যাবে তোমার ওই যে এটা তীব্রতা সাধারণত ওমেগা এবং এইচ, এই তীব্রতাকে এটা একটা বলে দিই, এটাকে লেখা আছে ওমেগা ইনটু এইচ, বুঝতে পারছি? রো সমান ওমেগা, এটা তো লিখতে হবে, মানগুলো আছে খাতায় তুলতে হবে। রো এর সূত্র আছে তোমার রো সমান এইচ ওমেগা এইচ না, রো সমান কি হবে? ওমেগা ইনটু এইচ। ওমেগা মানে হচ্ছে তোমার পানির একক ওজন, বুঝতে পারছি? কেজি পার ঘনমিটার বা কেজি পার বর্গমিটার, না কেজি পার ঘনমিটার, কেজি পার ঘন সেন্টিমিটার, কেজি পার ঘন ফিট, বুঝতে পারছি? ওমেগার যে মান আমরা লিখে দিয়েছিলাম না আগে, 1 গ্রাম 1000 কেজি, তাই তো? 1001 9.81 কিলো নিউটন, ঠিক আছে? সব ওমেগার মান লেখা আছে পানির ক্ষেত্রে। ওটা 1000 স্যার বেশি ধরা হয় না? হ্যাঁ 1000 কেজি পার ঘনমিটার, ঠিক আছে? তাহলে এই ওমেগার মান আমরা জানি, এখানে যদি কম বসাও ওমেগা সমান হচ্ছে তোমার এইটা, এটা হলো তোমার কেজি পার ঘনমিটার, তাই তো? আর এইচ এর মান কত হবে? মিটার। তাহলে এই এখান থেকে একটা কাটি গেলে কি হয়? কেজি পার। তাহলে তখন এই চাপের তীব্রতা একক কি হচ্ছে? কেজি পার ঘনমিটার, যেটা আগে বললাম। তাহলে ওমেগা এইচ এর সাথে এখন আমরা যদি মোট চাপ পাই, চাপ
চাপ বা মোট চাপ যাই বলো পাইতেছে, তাহলে এই রোর সাথে এর গুণ হবে, এই গুণ হবে, গুণ হলে পরে তখন তোমার এটা কেটে যায় ওমেগা এইচ ইনটু এ। সূত্র রো এর মান হচ্ছে ওমেগা এইচ, আর এই তো এখানে নিয়ে আসো, ঠিক আছে? তখন এটা একক হবে কেজি, কেজি অথবা হবে তোমার পাউন্ড অথবা তোমার কিলোমিটার অথবা গ্রাম, মানে বল সরাসরি এটা একটা ফোর্স, ফোর্সের একক তো আমার কেজি, পাউন্ড, কিলোমিটার, নিউটন, গ্রাম যেটা দিতে পারবো। তাহলে বারবারই বলছে যে এখানে এককগুলো খুব গুরুত্বপূর্ণ, এককগুলো কি হচ্ছে। তো এটা গেল আমাদের চাপ এবং চাপের তীব্রতা, প্রেসার, হেড। তাহলে এই যে হাইটটা তোমার প্রেসার তৈরি করছে, বুঝতে পারছো? এটাকে বলা হয় তার প্রেসার হেড। হেড মানে হাইট, হেড মানে অন্য কিছু চিন্তা করার কিছু নাই। এখানে হাইড্রোলিক্সের যত হেডের কথা বলা হবে সবই আছে তোমার হাইট, উচ্চতা। কার হাইট? পানির হাইট, বিল্ডিং এর হাইট না, এখানে লিকুইডের হাইট। এটা পাটের ভিতরে বা একটা নদীর ভিতরে যেখানে লিকুইড থাকবে সেই লিকুইডের হাইটটা হবে তোমার হেড, হেড বা তোমার হাইট। এটা প্রেসার হেড। চাপজনিত কারণে উচ্চতা। স্ট্যাটিক হেড মানে স্থির অবস্থায়, পানি পুকুরের ভিতরে যেমন স্থির অবস্থা আছে, তাই না? স্ট্যাটিক মানে এটা স্থির অবস্থা, স্থির অবস্থায় তোমার যে হেডটা পাওয়া যাবে, হাইটটা পাওয়া যাবে। আর একটা হচ্ছে যে আমি একটা পাইপ লাইনে পানি সাপ্লাই দিচ্ছি, মনে করো এখান থেকে আমি একটা পাইপ লাইনে পানি সাপ্লাই দিচ্ছি, পৌরসভার লাইন। এখন এখানে যদি আমরা ছিদ্র করি পানি প্রেসারে বের হবে না? জি তাহলে এখানে যদি আমি একটা মিটার লাগাই তখন একটা প্রেসার শো করবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রেসার হেড, যেটা প্রেসারের কারণে হাইটটা শো করে। আর এটা হচ্ছে নর্মাল অবস্থায়, এমনি একটা বালতির ভিতরে পানি রাখছি, তার যে একটা হাইট, এটা হচ্ছে স্ট্যাটিক অবস্থা, স্থির অবস্থা, বুঝতে পারছি? তাহলে অবস্থা, চাপের তীব্রতা যেটা আমরা বের করলাম, চাপ এবং চাপের তীব্রতা। এখন যেটা তল দেশের ক্ষেত্রে, আর যদি পার্শ্ব দেশের ক্ষেত্রে বলে, পার্শ্ব দেশের ক্ষেত্রে কি হবে? আমরা তল দেশের যে এখানকার একটা পাত্রের এই তলার আছে তোমার এই জায়গায়, এখানকার রো আছে ওমেগা ইনটু এইচ, আর মোট চাপ আছে তোমার ওমেগা এইচ ইনটু এ। তল দেশে হচ্ছে মোট চাপ, আর এই চাপের তীব্রতা। এখন এইচটা তুমি যতটুকু যতটুকু এই জায়গায় প্রেসার পাবো, এই জায়গায় এখানকার এইটু ফাইভ হবে, মানে আমি যে পয়েন্টে প্রেসার চাচ্ছি ওই পয়েন্ট থেকে তার উপরের দিকে যতটুকু পানি আছে, তলার আমি নাও চাইতে পারি, তাই না? অনেক বড় গভীর একটা নদী, আমার তো নদীর তল দেশে যাওয়া সম্ভব, আমি তো 10 ফিট দূরে বা 15 ফিট বা 20 ফিট নিচে কতটুকু চাপ তৈরি হবে। তাহলে আমি হাইটটা যতটুকু নেবো ওই পয়েন্টে, এদিকে সত্যি বলবো, হাইটটা যতটুকু নেবো ততটুকু হচ্ছে তোমার পানির এই প্রেসারটা পাওয়া যাবে সেই পয়েন্টে, বুঝতে পারছি? খেয়াল করছো? কথা বলছো বলতে মহিলা মানুষ থেকেও এখানে আছে তোমার, আমি বলছি প্রেসারটা যে কোনো পয়েন্টে বলতে পারি আমরা, পানির মাঝখানে, ঠিক আছে, যেখানে চাই ওই পর্যন্ত উচ্চতা নিলে সেই পয়েন্টের প্রেসার পাওয়া যাবে, চাপের তীব্রতা। আর মোট চাপটা, এই চাপটা অবশ্যই যে কোনো একটা তল দেশ বা একটা পার্শ্বে হতে হবে, মাঝখানে হবে না, বুঝতে পারছো? তো এটা গেল তল দেশের অবস্থা। এখন যদি তোমার এই পার্শ্ব দেশ বলে, পার্শ্ব দেশের মোট চাপ কি একই হবে নাকি? আমার তো এই তলায় আছে সর্বোচ্চ চাপ, আর এখানে এটা এই জায়গায় চাপ কি জিরো না? এই জায়গায় চাপ হচ্ছে জিরো। এইটাকে বলা আছে মুক্ত তল, এটা হচ্ছে মুক্ত তল, বুঝতে পারছো? জি স্যার। তাহলে মুক্ত তল তোমার, এই মুক্ত তলে যেটা বাতাসের সংস্পর্শে থাকে সেখানে চাপ হচ্ছে জিরো, বুঝতে পারছো? আর একদম নিচে চাপ হচ্ছে
ওমেগা এইচ, তাই না? ওমেগা ইনটু এইচ। এই তো যদি আমরা এটা প্রেসার ডায়াগ্রাম আঁকাই, প্রেসার ডায়াগ্রাম এরকম চাপের ডায়াগ্রাম, এখানে চাপ 0 আর এখানে চাপ হচ্ছে ওমেগা ইনটু এইচ। চাপের তীব্রতা, চাপের তীব্রতা মুক্ত প্রান্তে আছে তোমার 0 একদম উপরে, আর নিচে এটা হবে সর্বোচ্চ ওমেগা ইনটু এইচ। এই সেটা ডায়াগ্রামের মাধ্যমে, চিত্রের মাধ্যমে দেখাচ্ছি আমরা। এক্সেল যেমন গ্রাফ করে দেখে না, বিভিন্ন ডাটা যেমন দেখায় তাহলে এরকম পাবো। তাহলে এই খাড়া পাশের উপরে 0 আর নিচে ওমেগা এইচ, তাহলে আমি নেব মাঝামাঝি এভারেজ, এভারেজ গড়। গড় কত হবে? 0 প্লাস ওমেগা ইনটু এই ভাগ আছে 2, তাহলে ওমেগা এইচ ভাগ 2। তাহলে এটা 500 দেশের চাপের তীব্রতা, 500 দেশ। দেশের চাপের তীব্রতা, আর এটা হচ্ছে তল দেশের, এটা তল দেশের ক্ষেত্রে, এটা হচ্ছে তল দেশের। এবং একটা পাত্রের তলার চাপ হচ্ছে ওমেগা এইচ, তলার দেশের মোট চাপ হচ্ছে ওমেগা এইচ ইনটু এ। আর যখন বলবে যে 500 একটা সাইডে গেলে তখন হবে ওমেগা এইচ বাই 2। এটা চাপের তীব্রতা। আর যদি মোট চাপ বলে 500 দেশের মোট চাপ হবে কত? ওমেগা এইচ বাই 2 ইনটু এরিয়া। এরিয়া হবে তোমার এইটা, এই পাশ, যে পাশের চাপ বের করতে হবে সেই পাশের এরিয়া হবে। বুঝতে পারছি? জি। যদি এটা আমরা ত্রিমাত্রিক দেখা, এরকম একটা এইটা একটা পাত্র, এই পাত্র আছে আমার, যখন আমি তলা নেব তখন তলার এই যে এটা দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, আর যখন আমি খাড়া পাশ নেব তাহলে এটা কেমন একটা খাড়া পাশ না, এটা হচ্ছে কেমন এইচ। বুঝতে পারছি? যখন এইটা আমি খাড়া পাশ নেব তখন এরিয়া হবে কত? এ ইনটু এইচ। বুঝতে পারছি? আর যখন তলায় আসবো তখন এ ইনটু বি। এটা খেয়াল রাখবেন, বিশের তো বল। চাপ এবং চাপের তীব্রতা আমরা শিখলাম। এরপরে প্রেসার হেড এবং স্ট্যাটিক হেড, যেটা আমরা বললাম। তাহলে প্রেসার হেড এবং স্ট্যাটিক হেডটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে দেখাই, এই জিনিসটা আছে আমার এই তলদেশের যে প্রেসার, এই প্রেসারটাকে যদি আমরা হাইটে কনভার্ট করি, যে পি রো সমান ওমেগা ইনটু এইচ, তাহলে এইচ সমান কি হবে আমার? রো বাই ওমেগা। তাই না? ছোট পি বার হয়ে যায় হলো। এইটা হচ্ছে তোমার প্রেসার হেড, এটা হচ্ছে তোমার যখন হাইটে দেখাবো এটার নাম হচ্ছে প্রেসার হেড। হাইট প্রেসার হেড। আর স্ট্যাটিক হেড যেটা বলে তোমার ডেটা হেড বা স্ট্যাটিক হেড, স্থির অবস্থায় তোমার যে পানির হাইটটা, এটা জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড স্ট্যাটিক হেড। এটা যে তোমার যে 24 পেজ একটু নিচের দিকে দেখো, মাঝামাঝি 1.6 এর উপরে আছে। তাহলে 1.6 আসে আমরা এখন 1.5 আমরা মোটামুটি শিখলাম। 1.6 চাপ, চাপের তীব্রতা, প্রেসার হেড এবং স্ট্যাটিক হেড, তাই না? বেস চাপ, শূন্য চাপ এবং পরম চাপ। 1.6 হচ্ছে তরলের মুক্ত তল। বায়ুর চাপ, গ্যাস চাপ, শূন্য চাপ এবং পরম চাপ।
এগুলো আবার শিখো। মুক্ততল দ্বারা বললাম যে একটা পাত্র আমরা পানি রাখি এরকম, এটা পাত্র হতে পারে, একটা নদী হতে পারে, একটা খাল হতে পারে, বুঝতে পারছি? যেখানে পানি আছে তার যে উপরের সারফেসটা যাতে বাতাসের সংস্পর্শে থাকে, এটা ড্রেনের ভিতরে পানি যাচ্ছে, তাই না? তো সেই এই টপ লেভেলটাকে এটাকে বলা হচ্ছে তোমার মুক্ততা। মুক্ততল। এই যে তলটা পানির তার বাতাসের সংস্পর্শে আছে, পাইপের ভিতর দিয়ে যদি আমার অর্ধেক পানি যায় অর্ধেক খালি থাকে, তাই না? সেখানটা মুক্ততল সিস্টেম পাওয়া যায়। তাহলে এটা গেল বায়ুর চাপ। আমরা এই পৃথিবীর যে ফাঁকা অংশটা এটা তো বায়ুমণ্ডল, বায়ু দ্বারা আছে, তাই না? বায়ু একটা পদার্থ, প্রত্যেকটা পদার্থেরই ওজন আছে, ওজন আছে, আয়তন আছে, ভর আছে, তাই না? জায়গা দখল করে, নাহলে তো পদার্থ হবে না। তাহলে বায়ুমণ্ডলে এখানে বলছে 640 কিলোমিটার যে পুরা এরিয়া আমাদের মাথার উপরে আছে। তাহলে এই বায়ু যেহেতু একটা পদার্থ এবং তার একটা চাপ আছে, তাহলে নর্মাল যে লিকুইডের কথা বলছে, পানি যেমন একক ক্ষেত্রফলের উপর যে চাপটা দেয়, বায়ু তো একক ক্ষেত্রফলের উপর একটা চাপ দেয়, ঠিক আছে? তাহলে এই চাপটাকে বলা আছে তোমার বায়ুমণ্ডলীয় চাপ। এটা হচ্ছে ফিক্সড, এটা ফিক্সড। এই ক্ষেত্রে সত্য কথা আমাদের এটা এই সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপ এটা নির্ণয় করা হয় সমুদ্র পৃষ্ঠের, সমুদ্রে যে পানির উপরে বায়ুর যে প্রেশারটা, এটাকে আদর্শ বায়ুর চাপ বলা হয়। বিশাল সমুদ্র এলাকা আছে না, তারপরে পানির যে চাপ, সেটা যদি আমরা মাপি তাহলে এটা হবে 76 সেন্টিমিটার অফ মার্কারি বা তোমার 10.3 মিটার পানি, আর গেজ রিডিং হবে 1.003 কেজি পার বর্গ সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা এখানে একটা ব্যারোমিটার বা একটা মিটার লাগাই এখন এই পানির উপরে, তাহলে বাতাসের কারণে এর ভিতরে একটা পানি উঠবে, এটা করা হয় তোমার 76 সেন্টিমিটার আছে তোমার আকারে পারদের সমুদ্র। এই যে এটা কি স্যার? পারদের সংকেত, এই জি পারদ। তো কেমিস্ট্রিতে পড়া করো। জি স্যার। আকারে তো 76 সেন্টিমিটার পারদ এর সমান হবে, এটা পারদের রেসপেক্টে প্রকাশ করা হচ্ছে। আর মিলিমিটার বলতে তাহলে 760 মিলিমিটার পড়ছো না কেমিস্ট্রিতে? এক 1 অ্যাটম স্ফিয়ার প্রেসার সমান কত? 760 মিলিমিটার। মনে আছে? জি স্যার। কেমিস্ট্রি তো ছিল, পড়ি নাই, না পড়লে নাই। 76 সেন্টিমিটার। হ্যাঁ 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার। জি স্যার। বইতে তো অনেক কিছুই আছে, যে পড়বে না তার ব্যাপার, যে শিখবে না বই কোনো দোষ নেই। এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে এটা হবে তোমার এই 1.003 কেজি পার কেজি পার 1.033। জি স্যার। এই এটা মুখস্থ রাখতে হবে। পানির যেমন একক ওজন আমাদের মুখস্থ, বায়ুরও তোমার চাপ এটা ফিক্সড। জি স্যার। বায়ুমণ্ডলের চাপ আছে একক প্রতি বর্গ সেন্টিমিটার, তার মানে যদি 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার এতটুকু জায়গার উপরে বাতাস চাপ দিচ্ছে কত? 1.003 কেজি। আমাদের মাথার এরিয়া যতটুকু, মাথার উপরে এরকম চাপ আছে, বুঝতে পারছি? যেটা এই চাপটা সবসময় ফিক্সড থাকে, কনস্ট্যান্ট, এই জন্য এটাকে আমরা স্বাভাবিক হিসাবে চিন্তা করি। যদি একবার কম বেশি হতো তাহলে আমরা বুঝতে পারতাম, তাই না? বোঝা যায় কখন? যখন পাহাড়ে উপরে ওঠে তখন বোঝা যায়, অথবা খনির ভিতরে, তখন একটু চাপ তো কম বেশি হয়ে যায়।
পাহাড়ের এখানে তো উপরে উঠে যাচ্ছে, তখন প্রেশার কমে গেলে পরে তোমার প্রেশার তখন কমে গেলে তখন কি হবে, মানুষের রক্ত বেড়ে যাবে, তাই না? আর আমার বডির চারিপাশে তো একটা প্রেশার আছে, তখন আমি একদম উপরে চলে যাবো, তখন তো প্রেশার কমে যাবে, কারণ ভিতরে প্রেশার বাড়ি যাবে, তাই না? রক্তের প্রেশার যখন বেড়ে যাবে তখন তার ভিতরে রক্ত থাকবে না, তখন কি অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এগুলো আমরা ঘরের ভিতরে বা পাহাড়ের চূড়ায় উপরে উঠলে তখন এই প্রেশারের তারতম্যটা বোঝা যাবে। তা ভূপৃষ্ঠের উপরে এটা আমাদের কাছে একটা স্বাভাবিক, মানে বাইরের প্রেশার আর ভিতরের প্রেশার সেম আছে, ঠিক আছে? এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। এবং জ্বর আসলে কি হয়, যে ভিতরের টেম্পারেচার বেশি থাকে বেশি। আর বাইরের টেম্পারেচার কম থাকে, এই জন্য আমাদের শীত অনুভূত হয়, তাই না? আর নর্মাল কন্ডিশনে আমাদের ভিতর বাইরে সমান, এই জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা যখন গরম বেশি হয়ে যাচ্ছে বাইরেটা বেড়ে যাচ্ছে, ভিতরেরটা কম হচ্ছে, ঠিক আছে? শীতকালে কি হয়, ভিতরে বেশি থাকে, আউটসাইডে কমে যাবে, তখন এটা আমাদের শরীরে অনুভূত হবে। আর যেটা সেম থাকলে অনুভূত হবে না। তো স্বাভাবিক। ঠিক আছে, তো পারদের চাপ যেটা বললাম, পারদ যদি একটা এই পারদের যদি পারদের একটা হয়, পুরাটা যখন পারদ থাকে, এই বিখানটা ওই পাত্রটা পারদ দ্বারা পরিপূর্ণ থাকলে তাহলে এর উপরে একটা যদি কাঁচকম দেওয়া হয়, এর ভিতরে পারদ এরকম ভিতরে দিয়ে এরকম পারদ উঠবে, এটা মাপলে দেখা যাবে যে 76 সেন্টিমিটার হাইট, কৈশিকতার মতো, বুঝতে পারছি? অথবা 760 মিলিমিটার, অথবা প্রেসারে কনভার্ট করলে 1.0 এটা এই যদি করো, এই রো সমান কত হবে তোমার, ওমেগা একটা এস না? জি স্যার। তাহলে আমার ওমেগা যদি নিয়ে আছে তোমার সেন্টিমিটারে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে 0.0001 জি স্যার। কেজি, আর এটার এস কত, 13.6 না পারদে? জি জি। এর সাথে যদি আমরা 76 গুণ করি তাহলে কত হয় এটা দেখো তো। So 1.0 1.0336 1.0336 এত কেজি পার সেন্টিমিটার। যেটা আমরা লিখলাম, আমরা ঠিক আছে? জি স্যার। আর আমি চাচ্ছি যে হাইটটা দেওয়া আছে পারদে, পারদে দেওয়া আছে না? জি স্যার। তাহলে আমার এই ওমেগা হতে হবে কি পারদে হতে হবে না? ওমেগা তো পারদে হতে হবে। তাহলে এটা আছে পানি, এই 0.001 কি পানি? পানির সাথে পারদের স্পেসিফিক গ্র্যাভিটি যেটা এস, বুঝতে পারছি? গুণ করলে পারদের হাইটে চলে গেল, তাই তো? তো পারদের হাইট না, তাহলে 1.003 কেজি পার বর্গ সেন্টিমিটার। তাহলে প্রমাণ করো বাতাসের চাপ 1.003 কেজি পার বর্গ মিটার, তখন এইভাবে করতে হবে। জি স্যার। পরীক্ষায় আসতে পারে, টয় বিভাগ বা টয় বিভাগে আসতে পারে, অথবা 1.003 দেওয়া থাকলো ওগুলো হাইটের কত, হাইট মানে এই জায়গায় এইচ বের করতে। তাহলে এখান থেকে আমরা এইচ সমান করতে পারবো, এইচ ওর এই মানটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যদি এখানে ওমেগা এইচ লিখি তাহলে তো হবে, তাই তো? এইচ সমান কত, 1.033 ভাগ আছে ওমেগা, 1.033 ভাগ ওমেগা মান কত, 001 কত হয় এটা? এক হাজার 33.6 এর নাম আমরা এই যে করি কি আছে এত সেন্টিমিটার, কেজি পার ঘন সেন্টিমিটার 1000। জি স্যার 1000 যদি দেখো আমরা যে এখানে যদি এস গুণ করি, এস 13.6 তাহলে কত হয়? 14,000 ভাগ হবে তো, ভাগ ও ভাগ sorry, sorry। 76 আছে না? 76 সেন্টিমিটার অফ মার্কেট, যেটা এটা আমরা ওখানে দেখা দেখলাম, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাকে এটাও বের করতে বলতে পারে, আমার এইটা দেওয়া থাকতে পারে, এটা বের করতে এখানে আর কোনো বোঝা যায় যে এখানে এস দিলেন। এসে যে এটা তো পারদ,
আমার ওমেগা বলছে এটা পানি পারদ বানাতে হবে না পারদ বানাতে গেলে কি করতে হবে তার স্পেসিফিক গ্রাভিটি গুণ করতে হবে এই এরপর 1.8 যেটা হাইড্রোলিক র্যামের কার্যনীতি বারবারই বলছে যে এই ওমেগাটা পানি বুঝতে পারছো জি স্যার আর এইটা কি পারদ পারদ। পানি আর পারদ তো এক হবে না একসাথে করা যাবে করা যাবে কখন যদি আমি এর এস দিয়ে গুণ করি বুঝতে পারছি এই পানিটাকে এস দিয়ে গুণ করলে তো পারদ হয়ে যাবে পারদ হয়ে যাবে না খেয়াল করো তোমার এই ওমেগা ওয়াটার মানে কত আমার 1.001 কেজি পার ঘন সেন্টিমিটার তো পানি যদি বলে ওমেগা মার্কারি কত হবে মার্কারি কত হবে পানি যদি পয়েন্ট তাহলে এর সাথে কি করতে হবে 0.001 ইনটু 13.6 আর পারদটা কি 13.6 গুণ বেশি পানি তাহলে পানি একক ওজন যদি 0.001 কেজি পার ঘন সেন্টিমিটার হয় তাহলে মার্কারি হবে কত 0.001 ইনটু 13.6 এত কেজি পার তাহলে এই যে এটা পারদের মার্কারি মানে পারদের একক ওজন এই পারদের একক ওজনের সাথে পারদের হাইট গুণ করতে হবে বুঝতে পারছো জি স্যার তাহলে তোমার পারদের সব চলে আসবে যে কোনো একটা এককে মানে একটা ম্যাটেরিয়ালসে নিতে পারবে পানি আর পারদ দুটোকে একরকম না করলে তো হবে না বুঝতে পারছো এই জন্য আমরা এস নিয়ে আসছি একমাত্র পানির ক্ষেত্রে এস হচ্ছে 1 এই জন্য না বসালে কোনো সমস্যা নেই নেই কিন্তু পানি বাদে তুমি যা করতে যাবা সেখানে তোমার এস লাগবে কেরোসিন তেল হবে 0.8 হবে সবসময় যে বেশি হবে তা না, কমও হতে পারে এরপর হাইড্রোলিক দেখো আমরা এরপরে আসি তোমার হাইড্রোলিক এটা যেন বোঝা একটা ইম্পর্টেন্ট বিষয় পরীক্ষায় প্রশ্নে থাকবে বায়োসাম 1.003 কেজি প্রমাণ করো অথবা হাইটে দেখাও 76 সেন্টিমিটার তাহলে এখন হাইড্রোলিক 1.8 হাইড্রোলিক র্যামের কার্যনীতি 1.8 স্যার 1.7 বার 1.7 তো পড়াই ফেলছি হাইড্রোলিক র্যামের কার্যনীতি ঠিক আছে এখন র্যাম বলতে এখানে যেটা বোঝাচ্ছে চিত্রটা তোমরা খেয়াল করো এই পাশে একটা বড় পাটাতন আছে আর এই পাশে একটা ছোট আছে তোমার এই এখন তোমার এখানে এই পাশে আমার একটা পিস্টন আছে যেটা এর উপরে তোমার প্রেসার দিচ্ছে আমি এই একটা বল দিচ্ছে এটা পি আর এখানে একটা তোমার এই রাখা আছে এই পাশে একটা পাটাতন আছে যার উপরে একটা ওয়েট রাখা আছে এটা ওয়েট এটা ডাবল এটা কোন ক্ষেত্রে যাও মনে করো হাইড্রোলিক জ্যাক একটা গাড়ি তুলে পাচ্ছে তাই না 5 টন 10 টন একটা গাড়ি একদম উঁচু করে ফেলতেছে তারপরে আমাদের যেসব তুলার বেল বাঁধে তার তুলাটা অনেক হালকা এটাকে যদি কম্প্রেস করে তুমি ছোট করতে না পারো তাহলে 40 কেজি তুলা বিশাল হয়ে যাবে বিশাল হলে তো ক্যারি করা হবে না তাই না যদি কম্প্রেস করে এটাকে একদম ছোট করে ফেলতে হবে যাতে অল্প জায়গার ভিতরে এটা এভাবে বিভিন্ন জিনিস কোনো মাল ওঠানামা করানোর জন্য অথবা কম্প্রেস করার জন্য এই হাইড্রোলিক প্রেসটা ব্যবহার করা হয় এই পাশে তোমার অল্প পরিমাণ চাপ দিয়ে এই এর ভিতরে যদি হাইড্রোলিক অয়েল থাকে অথবা পানি যেমন এই যে আমাদের যেসব ক্রেন চলে বা মাটি কাটে যেগুলো তাই না বিশাল বিশাল তোমার মালামাল ওঠানামা করা ক্রেনে এগুলো তোমার হাইড্রোলিকের চলে মোটরসাইকেল হাইড্রোলিক আছে না হাইড্রোলিক ব্রেক ঠিক আছে
গাড়ি তো এখন হাইড্রোলিক আছে, ওই হাইড্রোলিক ট্রাক যেগুলো দেখবো না যে পানি টালে উল্টায় ফেলে দেয়, হাইড্রোলিকের সাহায্যে ওর ভিতরে তরল আছে, তরল লিকুইড। তো এই পাইপের ভিতর দিয়ে লিকুইডে প্রেশার তৈরি করে, আর এর মধ্যে বিশাল ওয়েট সে ফেলে দিচ্ছে, তাই না? অল্প প্রেশার দিয়ে তোমার অধিক ওয়েটকে আমরা এক জায়গাতে আরেক জায়গায় শিফট করতে পারি বা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে হাইড্রোলিকের মূল সুবিধা। আমি যে প্রান্তে প্রেশার দিচ্ছি, অল্প প্রেশার দিলে এখানে অধিক হিসাব সিস্টেম ওয়েট উত্তোলন করতে পারছি বা নিতে পারছি, আমরা বহন করতে পারছি। তো এখানে এখানকার যে ক্ষেত্রফলটা বড় এ, আর এখানকার ক্ষেত্রফলটা তোমার ছোট এ, বুঝতে পারছো? তাহলে তোমার এখান থেকে যে হাইড্রোলিকের যেটা বলছে যে কাজ সূত্র আসছে যে তোমার এখানে কতটুকু কাজ হচ্ছে তোমার সেটা বলা আছে যে তোমার ডাব্লিউ সমান পি ইন্টু বল বাই ক্ষেত্রফল, আবার ওই পাশে তোমার পি বাই এ, এটা হচ্ছে তোমার এটার কোন সূত্র, যেটা পি বাই এ বাই ডাব্লিউ বাই এ, এটাকে বলা হচ্ছে র্যাম। র্যামটা যেটা, এই র্যামের উপরে তোমার যতটুকু বল দিচ্ছে এটা পি, আর র্যামের এটার ক্ষেত্রফল আছে তোমার এ, ছোট হাতের এ, আর যেটা আমি উত্তোলন করছি সেটা হচ্ছে বড় ডাব্লিউ, আর এখানকার ক্ষেত্রফল আছে বড় এ। মূল সূত্র হচ্ছে এটাই যে এটা তোমার পি বাই এ বাই ডাব্লিউ বাই এ। এখান থেকে এখন তোমার যদি বলে যে আমি এখানে 100 কেজি বল দিলাম, 100 কেজি লোড দিলাম, এটা ক্ষেত্রফল বললাম যে তোমার 50 সেন্টিমিটার স্কয়ার, এটাকে যদি বলে যে 200 সেন্টিমিটার স্কয়ার, তাহলে এখানে ডাব্লিউ কত ওজন তোলা যাবে বের করা যাবে না? জি স্যার। ডাব্লিউ সমান কি হবে? 1 ইনটু এ বাই এ, তাই তো? এটার মান তোমার 100 কেজি, এটার মান হচ্ছে 200 সেন্টিমিটার, এটা আসলে 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখবা এটা যদি ক্যালকুলেশন করো তোমার করে দেখি যে 100 কেজি লোড দিয়ে কত তোলা যায়, 200 আর এটা হচ্ছে 50, কত হয়? 400 হ্যাঁ 400 400। এই যে আমরা লোড দিলাম 100 কেজি, তার 4 গুণ বেশি তুললাম, তাই না? বুঝতে পারছেন? 100 কেজি লোড দিয়ে আমি 400 কেজি তুলে ফেলছি। এটা হচ্ছে তোমার হাইড্রোলিক যে প্রেসের বা র্যামের একটা সুবিধা, যে অল্প প্রেসার দিয়ে আমি বেশি তুলতে পারছি। এখন যদি এখানে ওই কামারের মতো, কামাররা যেন একটা হাতল লাগাই না, যেন হাতল লাগাই, বুঝতে পারছো? আমি এই জায়গায় টানবো, এই জায়গায় এখান থেকে আমি টান দেবো, যখন আমি হাতল লাগাবো তখন কি আমার এই টানতে আরো কম বল লাগবে না? কারণ এই যে আমার যেসব ইয়েগুলো জ্যাকের কি করে, তাহলে একটা রড ঢোকায় প্রেশার দিচ্ছে, হ্যান্ডেল লাগালে পরে এটা আমার আরো একটু বেশি সুবিধা পাবো, তার মানে আরো ফোর্স কম লাগবে, বুঝতে পারছি? সেটা বোঝা যান্ত্রিক সুবিধা, যেটা যান্ত্রিক সুবিধা। টোটাল এখান থেকে এই দিকের দৈর্ঘ্য বলছে এল, আর টোটাল এখান থেকে এল, টোটাল লেন্থ। আমি বাইরে যখন আসি এখানে একটা আমি ওয়েট দিতে পারি, একটা ওয়েট, এটা ওয়েট থাকতে পারে। কারণ কামারের ওখানে কি দেখো যে পিছনে ইট বেঁধে রাখে, তাই না? এটা হাত দিয়ে টান দেয়, ছেড়ে দিলে করে অটোমেটিক্যালি ওয়েটে আবার চলে যায়, জায়গায় চলে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে হাতলের সুবিধা বা যান্ত্রিক সুবিধা। যদি এরকম হয় সেক্ষেত্রে আমার যান্ত্রিক সুবিধাটা এর সাথে গুণ হবে, এল বাই এল, এটা
এখানে বলছে যে এফ বাই এ ডাব্লিউ বাই এ যদি আমি বড়টা নাই জানতে শুধু যখন আসবে যে এফ বাই এ ডাব্লিউ বাই এ ইনটু আছে এল বাই এল এই তো এই ক্ষেত্রে আমরা আরো বেশি অল্প প্রেসার দিয়ে আরো বেশি তুলতে পারবো এফটাকে আমরা বলছিলাম পি আমরা বলছিলাম কি এটা পি এটাকে ওয়েভ বাকেটে বলছে এফ আর ডাব্লিউ মানে যেটা বড় তাহলে এফ বাই এ মানে ওই বল বাই ওই ক্ষেত্রফল ঠিক আছে আর ডাব্লিউ বাই এর সাথে যেটা আমি তুলতেছি তার সাথে তোমার এই যে হাতলের যে যান্ত্রিক সুবিধাটা তো যাই বলি যে টোটাল এটা তোমার 100 এটা বললাম যে তোমার 10 টোটাল তখন এটা কি হবে এটা ছোট হবে 10 আর বড় হবে 100 বুঝতে পারছো জি স্যার এই আছে তোমার এখানকার অঙ্ক খুব সিম্পল সব মান দেওয়া থাকবে যে কোনো একটা মান বের করতে এই টোটাল সূত্র হচ্ছে এটা মূল সূত্র হচ্ছে এটা বুঝতে পারছো যদি যান্ত্রিক সুবিধাটা থাকে তাহলে এটা থাকবে না থাকলে এটা বাদ দেবে বুঝতে পারছো যদি হাতল না থাকে তাহলে একটু থাকবে এই সাইডটা এখান থেকে তোমার যে কোনো র্যামের উত্তোলিত ওয়েট বলে দেয় এটার ক্ষেত্রফল বলে দেয় ওটার ক্ষেত্রফল বলে কত প্রেসার দিতে হবে তৈরি করা না জি জি স্যার তাই না চারটার ভিতরে যে কোনো একটা মান চারটা বা ছয়টার ভিতরে যে কোনো একটা মান অজানা থাকবে যেটা আমরা বের করতে পারবো তাহলে আমরা এখন এটা এই র্যামের অঙ্ক খুব সহজ এগুলোই করতে পারবো এরপরে আমরা করতে পারি যে প্রেসার যেটা প্রেসারের অঙ্ক এতক্ষণ আমরা যেটা পড়াচ্ছিলাম প্রেসার কি হবে বলছে যে তোমার একটা পাত্রের ক্ষেত্রে এটা তোমার দেখালাম এটা দেখেন কোনটা আছে পাওয়া যাবে না জি স্যার লাভের আগে যে পড়াছিলাম ওইটা নিয়ে একটা অঙ্ক করি চাপের তীব্রতা মোট চাপ 500 দেশের চাপ আছে না ঠিক আছে এটা আমরা করি এখন খেয়াল করো যে একটা পাত্র এই পাত্র ভর্তি পানি আছে টোটাল আমরা উচ্চতা দিলাম 10 আর যদি এটাকে আমরা 3D তে দেখাই এটা একটা পাঁচশো দেখাচ্ছি আর এরকম দেখাই এই এই ঠিক আছে এই একটা পাত্র তো এই পাত্রে এটা হচ্ছে এল এটা তার ডি আর এটা তার উচ্চতা এটা বললাম 10 এটা বললাম যে তোমার 5 মিটার 10 মিটার এটা বললাম তোমার 4 মিটার ঠিক আছে এটারে একটা পার্শ্ব আছে ওইটা তাই না যেমন এই পার্শ্বটা নিতে চাই তাহলে এটা হচ্ছে এল আছে 5 মিটার তাহলে অঙ্কটা আমরা করব যদি পানি দ্বারা পূর্ণ থাকে এটাকে H2O এটা পুরোটা আছে পানি দ্বারা পূর্ণ আছে তাহলে ওইখানে অঙ্কটা বসছে তলদেশের চাপের তীব্রতা এবং মোট চাপ তলদেশ ও পার্শ্বদেশে মোট চাপ চাপের পার্শ্বদেশে তীব্রতা ও মোট চাপ তলদেশ ও পার্শ্বদেশের চাপের তীব্রতা এবং মোট চাপ নির্ণয় করো লেখা আছে এই তোমার খাতা করো এটা বারবার বলা গেলে
বলতে হবে এটাকে বারবার মনে করা দিতে হবে নাকি কার প্রয়োজন তলদেশ বলতে আমরা যে এইটার কাজ করছি এটা তলা এটা তাই না এই তলদেশে এই তলদেশের উপরে এই জায়গাটায় তোমার চাপের তীব্রতা আমার পুরোটাই পানি আছে আমার সূত্র আছে চাপের তীব্রতা তলদেশের থেকে সুরাতে বললাম তোমার ওমেগা একটু এইচ পানির ক্ষেত্রে ওমেগা ছিল যদি কেজি মিটারে আসতে চাই তাহলে আমাদের তো এখানে সব মিটারে আছে তাহলে এখানে ওমেগা কত 1000 আর মিটার আছে কত 10 10000 কেজি পার মিটার স্কয়ার তলদেশের চাপের তীব্রতা আর তলদেশের মোট চাপ যেটা ওমেগা এইচ ইনটু এ ওমেগা 1000 এইচ হচ্ছে 10 আর ক্ষেত্রফল তলদেশের ক্ষেত্রফল কত হবে 24 এখানে বের করে দিলাম 24 6 ইনটু 5 24 এটা স্কয়ার এটা কত হবে ঠিক আছে কত কেজি তোদের বই আছে কি বলে তো হ্যাঁ এটা গেল আমার তলদেশের ক্ষেত্রে পার্শ্বদেশের কথা বলি তাহলে এটা এখানে কতটুকু চাপের তীব্রতা এবং মোট চাপ কত হবে সেটা আমরা পাইছি তাই না এখন বললো যে এটা আর দরকার নাই এটা শেষ এটা আমি আর করবো না এখন সাইডে চলে যাবো সাইড সাইড মানে কি আমার এই যে একটা পার্শ্ব এই পুরোটা তাই না ভার্টিক্যাল যেটা বুঝতে খারাপ তখন এই পাশের ক্ষেত্রফল কত হবে 6 ইনটু 5 ইনটু 6 ইনটু 10 এটা আলাদা করলে এটা হবে তাই না এটা একটা পার্শ্ব অন্য বলে তোমার সব পার্শ্ব ঠিক আছে এটাও খেয়াল করবো যে এক পার্শ্ব না সম্পূর্ণ পার্শ্ব ভাষাগত এখানে মাইন্ড ম্যাচ করার সুযোগ আছে বুঝতে পারছি পরীক্ষায় অঙ্কতে ভাষাতে অনেক চেঞ্জ করার সুযোগ আছে ভাষা একটু সামান্য চেঞ্জ করলে পুরো অঙ্ক চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছি তোমরা যে কোনো এক পার্শ্বের তাহলে এখানে পার্শ্ব দুইটা দুই রকম আছে বুঝতে পারছি লম্বা পার্শ্বের প্রেশার একরকম হবে আবার ছোট পার্শ্ব নিলে তার এরিয়া কমে যাবে তার প্রেশার কমে যাবে বুঝতে পারছি বড় পার্শ্ব না ছোট পার্শ্ব না পুরা পার্শ্ব তাই না তাহলে আমরা এটা এটা এখন শেষ এখন দ্বিতীয় এটা পার্শ্ব দেশে
আমাদের ওমেগা ছিল 1000, এইচ ছিল 10, এখানে কত হয় 5000, তাই না? 5000 কেজি পার বর্গ মিটার। 500 দেশের চাপের তীব্রতা 5000 কেজি পার বর্গ মিটার। আর তলদেশে কত ছিল? 10000, তাই না? অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে তোমার। এরপরে তোমার 500 দেশের মোট চাপ, তোমার পুরা 500 আমরা নিয়ে নেবো, প্রত্যেকটা পাশ, ঠিক আছে? প্রত্যেকটা পাশ আমরা নিয়ে নেবো। 500 দেশের ক্ষেত্রফল আমার বের করতে হবে আগে। 500 দেশের ক্ষেত্র তখন তাহলে ওমেগা এইচ ইনটু এ, তাই তো, বাই 2 অর্ধেক হয়ে যাবে। মোটটা আগে যা ছিল তার অর্ধেক, তাই না? 500 দেশ বলবে এরিয়া। এখন এরিয়ার ক্ষেত্রে তোমার এখানে কি হবে যে 2 ইনটু তোমার 6 ইনটু 10, এটা আছে দুইটা, প্লাস আছে তোমার 4 ইনটু 10, বুঝতে পারছি? এটি 4 বাই 10, এটা আছে দুইটা না, ছোট 500 যেটা, ঠিক আছে? আবার এইটা যেটা লম্বা যেটা 6 বাই 10, এই বিল্ডিং, এই রুমের কি এই ওয়াল আর এই ওয়ালের একরকম, আর এই ওয়াল আর ওই ওয়াল একরকম, বুঝতে পারছি? তাহলে এটা দুইটা আছে একরকম, আর ওই পাশেরটা মিলে দুইটা একরকম, ঠিক আছে? তো সম্পূর্ণ পার্শ্ব আমরা লিখছি সম্পূর্ণ, এখানে লিখতে হবে সম্পূর্ণ পার্শ্ব। যদি একটা বলতো না, একটা নিলে হবে এরিয়া, এরিয়ার মাইনাস, তাই তো? এরিয়ার দাম নিবা তাই 1% নিলে 1% নিবা, যে কোনো 1%, যে কোনো 1% মানে কি কোনো সুবিধার মতো 4 10 নিতে পারো, আবার 6 10 নিতে পারো, ঠিক আছে? এটা করলে টোটাল এরিয়া কত হচ্ছে আমার 200 এত বর্গ মিটার। এখানে মান বসাও, তো ওমেগা আছে 1000, এইচ আছে তোমার 10, আর এটা 200, ভাগ আছে 2, কত আসে? এক লক্ষ। হ্যাঁ, 1 লক্ষ। ওয়াটার শূন্য 5টা, 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ 6টা, দিয়ে 6টা 10 লক্ষ। এত কেজি। এখন এটা পানির পরিবর্তে যদি বলতো যে পানি নাই, এই পানি বাদ, এখানে দিলাম পারদ, তাহলে কি চেঞ্জ হতো? 1000 এর জায়গায় 13.6 গুণ হবে, বুঝতে পারছো? জি তার মানে সূত্রটা তুমি মনে রাখবা যে এটা হবে তোমার ওমেগা এস ইনটু এইচ, জি স্যার। বুঝতে পারছি? পানির ক্ষেত্রে এস এর মান 1, এই জন্য শুধু ওমেগা এইচ আছে। বারোটার ক্ষেত্রে আলাদা। পারদ বাদে যা, মানে পানি বাদে যা যা হবে এটা করতে গেলে এস লাগবে, বুঝতে পারছি? মূল শব্দ ওমেগা এইচ, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র পানি, যখন ওমেগা ইনটু এইচ, পানি বাদে অন্য পানি বাদে ম্যাটেরিয়াল চেঞ্জ হলে, মানে পানি বাদে অন্য কিছু হলে তখন ওর সাথে এস, ওই ম্যাটেরিয়াল মানে যেটা বলবে আর কি, বুঝতে পারছো? তেলগুলো, গ্রিসগুলো, মোবাইলগুলো যেটা বলবে তার স্পেসিফিক গ্র্যাভিটি যেটা, সেটা গুণ করে দিলে হয়ে গেল। সহজ কথা, পানি বাদে যা আসবে তখন ওই ম্যাটেরিয়ালসের আপেক্ষিক গুরুত্ব অবশ্যই বলা থাকে, জি স্যার। তাই না? বলা থাকে কমন যদি দেয়, যেমন তেলের ক্ষেত্রে 0.8, কয়েকটা কমন, সোনার ক্ষেত্রে কত 19.3, কয়েকটা কমন জিনিস তখন বুঝতে রাখতে হবে। কমনের বাইরে যদি দেয় তখন তোমাকে এটা বলে দেবে, ঠিক আছে? এখন এখানে আরেকভাবে আসতে পারে, এটা তো বললো যে তোমার এরকম বললো বলে অর্ধেক, এই অর্ধেক আছে তোমার পানি আর অর্ধেক আছে তোমার পারদ, খেয়াল করো, বুঝতে পারছো? জি স্যার। পুরাটা পানি বা পারদ কোনটাই না, 50-50, ঠিক আছে? তার মানে এখানে 5, এই 5 আছে তোমার পানি আর 5 আছে পারদ, তখন এইটা ওমেগা রো 1 ওমেগা এস ইনটু এইচ
আর রো 2 ওমেগা এস ইনটু এইচ, ঠিক আছে? স্যার ওখানে উপরেটা এস হবে এস তো 1 না হলে তো সমস্যা নেই, বুঝছিস তো? পানি ক্ষেত্রে তো 1, হ্যাঁ বসাইলে তো সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নাই, বুঝতে পারছো? আমি তো ক্লিয়ার করে দিলাম, বসাইলেও সমস্যা নাই, না বসালেও সমস্যা নেই। পানির ক্ষেত্রে এস এর মান 1, এটা রেজাল্টে কোনো চেঞ্জ হবে না। তো তখন এটার ক্ষেত্রে তোমার বের করতে হবে যে ওমেগা মানে 1000 ইনটু 1 ইনটু তোমার 5, এটা কত হবে তোমার? স্যার 1000 ইনটু 1.06 5 জি স্যার। তো এই দুইটা যোগ করলে তখন রো হবে তোমার কত? P1 প্লাস P2, বুঝতে পারছো? জি স্যার। তো দুইটা মিলে হবে তোমার প্রেসার। পানি দিচ্ছে এতটুকু আর পারদ দিচ্ছে এতটুকু, বুঝতে পারছো? জি স্যার। তো এইভাবে অঙ্ক বিভিন্নভাবে তোমার ফরম্যাটে দিতে পারে। অর্ধেক অর্ধেক না দিয়ে 3 ভাগের 1 ভাগ দিল, বুঝতে পারছো? আবার বললো তলদেশের প্রেসার না বের করে মিডিলে বের করো, ঠিক আছে? টোটালটাই পানি দিল কিন্তু একদম নিচে না দিয়ে বললো যে মাঝখানে কত হবে প্রেসার। তাহলে হাইটটা যেখানে বলবে হাইটটা অতটুকু আসবে, মানে ওই লেভেল থেকে উপরের দিকে যেতে হবে, বুঝতে পারছো? আমাকে যে লেভেলে প্রেসারটা বের করতে বলবে তার থেকে উপরে কতটুকু পানি আছে, নিচেটা তো লাগবে, নিচেটা লাগবে। কারণ আমি যদি এই জায়গায় ট্যাপ বসাই, এই জায়গায় ট্যাপ বসালে এইটা থাকা না থাকা কি সেম না? এই পানি তো কখনোই আর বেরোবে না, বেরোবে না। তাহলে যে লেভেল বলবে তার উপরের অংশটুকু কাজে লাগাবে। এই আছে তোমার এই অধ্যায়ের পানি এবং হার্ডলি র্যাম যেটা আমরা বললাম এই বিষয় সম্পর্কে অঙ্ক এখানে অনেকগুলো করা আছে। তোমাদের বাদ বাকি বইতে উদাহরণ যেগুলো সলভ করা আছে এগুলো করতে হবে। তাহলে আমাদের চ্যাপ্টার 1 এখানেই শেষ। জি স্যার।